কেউ পেতে পারতেন চিকিৎসা বিজ্ঞানে নোবেল, কেউ হতে পারতেন কালোজয়ী দার্শনিক। ৭১-এ বিজয়ের আগ মুহূর্তে যে বুদ্ধিজীবীদের শেষ করা হয়েছিল তারা থাকলে বাংলাদেশের চেহারাটা আজ অন্যরকম হতো। বুদ্ধিজীবীদের নিধন করে বাংলাদেশকে কয়েকশো বছর পিছিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক, চলচ্চিত্রকার, সঙ্গীতজ্ঞ, শিক্ষক, প্রকৌশলী সব সেক্টরের মানুষদেরকে বেছে বেছে টার্গেট করা হয়েছিল। শহীদ সেসব বুদ্ধিজীবীদের মধ্যে কয়েকজন সম্পর্কে জেনে নেওয়া যাক। যুক্তরাজ্যের এডিনবার্গ থেকে কার্ডিওলজিতে এমআরসিপি ডিগ্রি অর্জন করেছিলেন ডাক্তার ফজলে রাব্বি। মেডিসিনে নোবেলও পেতে পারতেন এই মানুষটা। অবিশ্বাস্য লাগলেও এটা সত্য। সেকালে জগৎ বিখ্যাত জার্নালে তার আর্টিকেল প্রকাশিত হতো। ডাক্তার ফজলে রাব্বির মতো একজন অসামান্য প্রতিভাবান ডাক্তার খুব সহজেই পাকিস্তান সরকারের আনুগত্য জানিয়ে চলে যেতে পারতেন উন্নত বিশ্বের যে কোনো দেশে। ভালো ক্যারিয়ার গড়ে সুখ শান্তিতে থাকতে পারতেন। অথচ জীবনের মায়া ত্যাগ করে তিনি ৭১-এর পুরো ৯ মাস ঢাকা মেডিকেল কলেজে সেনাদের নাকের ডগায় গোপনে হাজারো আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করেছিলেন। সাহায্য করেছেন যতটা সম্ভব, ছদ্মবেশে অচিন্তনীয় সব কাজ করেছেন। এমনকি তার গাড়িটাও দিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য। সেই জন্য তাকে বাঁচতে দেয়া হয়নি। ডাক্তার AFM আব্দুল আলিম চৌধুরী ছিলেন আরেক অকুতোভয় চিকিৎসক। কারফিউ উঠে গেলে আলিমের কাজ আরম্ভ হতো। গাড়ির বনেট ভর্তি করে ওষুধ সংগ্রহ করতেন বিভিন্ন ফার্মেসি আর ওষুধ কোম্পানির কাছ থেকে। এগুলো আবার মুক্তিযোদ্ধাদের গোপন ঘাঁটিতে পৌঁছে দিয়ে আসতেন তিনি। সেজন্য তাকেও শেষ করে দেওয়া হয়েছিল। কথাসাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে চেনে না এমন মানুষ নেই বললেই চলে। শহীদুল্লাহ কায়সারের লেখায় ছিল সমাজ বাস্তবতা, শোষণ বিরোধী চেতনা ও রাজনৈতিক প্রজ্ঞা। তিনি সাহিত্যকে ব্যবহার করতেন মানুষকে সচেতন করার হাতিয়ার হিসেবে। মুক্তিযুদ্ধের সময় যখন তিনি ঢাকায় থাকতেন না, তখন রেশন কার্ড দিয়ে যেতেন কবি সুফিয়া কামালের কাছে। কবি সুফিয়া কামাল রেশন কার্ড দিয়ে জিনিসপত্র তুলে আনতেন, আর শহীদুল্লাহ কায়সার ঢাকায় ফিরে সেই জিনিসপত্র মুক্তিযোদ্ধাদের মধ্যে বিলিয়ে দিতেন। কেবল তাই নয়, তার বাসাও ছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। এখান থেকেই মুক্তিযোদ্ধাদের খাবার দেওয়া হতো। তাই সংগ্রামের শেষ দিকে শহীদুল্লাহ কায়সারকে তুলে নিয়ে শেষ করে দেওয়া হয়। তিনি বেঁচে থাকলে স্বাধীন বাংলাদেশের সাহিত্য ও রাজনৈতিক চিন্তায় আরও গভীরতা আসত। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে একটি বলিষ্ঠ কণ্ঠ পাওয়া যেত। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীল নকশাকারীদের তালিকায় প্রথম দিকে ছিল মুনীর চৌধুরীর নাম। বাংলা নাট্যজগতে আধুনিকতার পথ প্রদর্শক হিসেবে পরিচিত ছিলেন মুনীর চৌধুরী। লেখনী ও নাটকের মাধ্যমে পাকিস্তানি শত্রু ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন তিনি। সেজন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দুপুর ১টার দিকে ধানমন্ডি সেন্ট্রাল রোডের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নির্মমভাবে শেষ করে দেওয়া হয়। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন ছিলেন সত্য ও ন্যায়ের নির্ভীক কণ্ঠ। পাকিস্তান আমলে যে কয়জন সাংবাদিকের বলিষ্ঠ নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছিলেন এবং বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সিরাজউদ্দিন হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। তাকে বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার জনক বলা হয়। তার কলম শাসকের ভয় পেত না, বরং শাসকের অন্যায়কে জনতার সামনে উন্মোচিত করত। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে তার নামটাও রয়েছে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশের গণমাধ্যম আরও দ্রুত দায়িত্বশীল, সাহসী ও নৈতিক ভিত্তির উপর দাঁড়াতে পারত। শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে পুরুষদের পাশাপাশি নারীরাও আছেন। তাদের মধ্যে সাংবাদিক সেলিনা পারভিন অন্যতম। সেলিনা পারভিন সংগ্রামের সময় মুক্তিযুদ্ধের পক্ষে লেখালেখি চালিয়ে গেছেন নির্ভয়ে। একজন নারী হয়েও তিনি দমনপীড়ন উপেক্ষা করে সত্যের পাশে দাঁড়িয়েছিলেন। তাই তার পরিণতিও হয়েছিল করুণ। মুক্তিযুদ্ধকালে শহীদ বুদ্ধিজীবীদের তালিকার সর্বশেষ নাম হচ্ছে এদেশের অন্যতম চিত্রনির্মাতা ও বরেণ্য কথাশিল্পী জহির রায়হান। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করলেও রাজধানী ঢাকার মিরপুর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত হানাদার কবলিত ছিল। মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন মিরপুর হানাদার মুক্ত করার অভিযানে শতাধিক মুক্তিযোদ্ধার সঙ্গে জহির রায়হানও শহীদ হয়েছিলেন। অন্যান্যদের থেকে তার নিখোঁজ ও পরে শহীদ হওয়ার ঘটনাটি বেশি আলোচিত।